মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতে দূর করা সম্ভব নয়। তবে আলোচনা কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। খবরটি এসেছে রাইটার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অফ ইন্ডিয়ার মতো বিখ্যাত সংবাদ মাধ্যমে। The United States had never had meetings at that level with the Iranian government in 49 years. Like it's a meeting that had never before happened. Not Democrat, not Republican. We had never had a meeting like that. After 49 years, there's a lot of course, mistrust between Iran and the United States of America. You're not going to solve that problem overnight. But yeah, I think the people we're sitting across from wanted to make a deal. And I know the President of the United States told us to go out there and negotiate in good faith. That's what we did. That's what we're going to keep on doing. But the reason why the deal is not yet done is because the President, he really wants a deal where Iran doesn't have a nuclear weapon, Iran is not state-sponsoring terrorism, but also the people of Iran can thrive and prosper and join the world economy. ভ্যান্স বুঝাতে চেয়েছেন, তিনি স্বীকার করেন যে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে যা দ্রুত সমাধান করা কঠিন। তবুও তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী। তার মতে ইরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, যা একটি ইতিবাচক সংকেত। কেন এই আলোচনা এত গুরুত্বপূর্ণ? এই বৈঠকগুলো ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। ভ্যান্স বলেন, প্রায় 47 বছর পর এত উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনা হয়েছে, তাই এটিকে ঐতিহাসিক বা নজিরবিহীন বলা চলে। বাস্তব পরিস্থিতি, প্রথম দফায় আলোচনায় প্রায় 21 ঘন্টা চললেও কোনো চুক্তি হয়নি। প্রধান বিরোধের বিষয়গুলো হচ্ছে, ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, যুক্তরাষ্ট্রে কঠোর শর্ত দিয়েছে, আঞ্চলিক রাজনীতিতে এখন উত্তেজনা। এক কথায় বলতে গেলে ভ্যান্সের বক্তব্যে দুইটি দিক পরিষ্কার। বাস্তবতা, সমস্যা গভীর, দ্রুত সমাধান সম্ভব নয়। তিনি আশা করেন উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হওয়াই একটি বড় অগ্রগতি। যুক্তরাষ্ট্র কি চায়? ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিউক্লিয়ার এনরিচমেন্ট কঠোরভাবে সীমিত করা, আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেন পরিদর্শন করতে পারে, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব কমানো। ইরান কি চায়? যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্যাংশন তুলে নেওয়া, তাদের পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার বজায় রাখা, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাভাবিক অবস্থায় ফেরা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের গ্যারান্টি। মূল সমস্যা কোথায়? যুক্তরাষ্ট্র বলে, আগে সীমাবদ্ধতা মানো, তারপর ছাড় পাবা। ইরান বলে, আগে নিষেধাজ্ঞা তোলো, তারপর আমরা সীমাবদ্ধতা মানব। কে আগে পদক্ষেপ নিবে? এই জায়গাতেই মূল অচলাবস্থা। কেন আলোচনা গুরুত্বপূর্ণ? প্রায় 47 বছর পর এত উচ্চ পর্যায়ে কথা হচ্ছে। যুদ্ধ বা বড় সংঘাত এড়ানোর জন্য এটা একটি বড় সুযোগ। ধীরে ধীরে বিশ্বাস তৈরি করা, এটাই এখন প্রধান লক্ষ্য। এক লাইনে বলতে গেলে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা চায়, ইরান অর্থনৈতিক স্বস্তি চায়, এবং এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজতেই আলোচনা চলছে। ভবিষ্যতে হতে পারে আংশিক চুক্তি, সবচেয়ে সম্ভাবনা। পুরো সমস্যা সমাধান না হয়ে ছোট একটা সমঝোতা হতে পারে। ইরান কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত করবে, যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আরও বেশি পরিদর্শন করতে পারবে। বড় চুক্তি কঠিন কিন্তু সম্ভব। আগের মতো একটি পূর্ণাঙ্গ চুক্তি, যেমন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ইরান বড় ধরনের সীমাবদ্ধতা মানবে, যুক্তরাষ্ট্র বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিবে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসতে পারে। সমস্যা, দুই পক্ষের মধ্যে এখন বিশ্বাস কম, তাই এটা কঠিন। আলোচনা ভেঙে যাওয়া, যদি কোনো পক্ষ ছাড় না দেয়, নতুন করে কঠোর নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে, সামরিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা, সেটেলমেন্ট না হওয়া। আলোচনা চলবে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত হবে না। মাঝে মাঝে ছোট অগ্রগতি, কিন্তু বড় সমাধান নয়। বর্তমান উত্তেজনায়
একই রকম থাকবে। বেশি সম্ভাবনা আংশিক চুক্তি, সবচেয়ে কম সম্ভাবনা দ্রুত বড় চুক্তি, সবচেয়ে বিপজ্জনক আলোচনা ভেঙে যাওয়া। শেষ কথা, এখনকার পরিস্থিতি সব অথবা কিছুই না, না বরং ধীরে ধীরে ছোট অগ্রগতি হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। তেলের দাম সবচেয়ে বড় প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যের একটি বড় তেল উৎপাদনকারী দেশ। যদি উত্তেজনা বাড়ে তেলের দাম বেড়ে যায়। যদি চুক্তি হয় ইরান বেশি তেল রপ্তানি করবে, দাম কমতে পারে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির খরচ ওঠানামা করবে। বৈশ্বিক বাজার ও ব্যবস্থা। উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা ভয় পায়, স্টক মার্কেট পড়ে যেতে পারে। স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়ে, বাজার ভালো থাকে। বাণিজ্য ও শিপিং। মধ্যপ্রাচ্যের সংঘাত হলে গুরুত্বপূর্ণ রুট যেমন স্ট্রেট অফ হরমুজ ঝুঁকিতে পড়ে। এতে পণ্য পরিবহন খরচ বাড়ে এবং দেরি হয়। বাংলাদেশের উপর প্রভাব। জ্বালানি ও বিদ্যুৎ খরচ। বাংলাদেশের তেল আমদানি করে। তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে, জ্বালানির দাম বাড়তে পারে। সরাসরি মানুষের খরচ বাড়ে, দ্রব্যমূল্য, পরিবহন খরচ বাড়ে, খাবার, পণ্য সব কিছুর দাম বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বাড়তে পারে। প্রবাসী আয়। অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করে। যদি পরিস্থিতি খারাপ থাকে চাকরি ঝুঁকিতে পড়তে পারে, রেমিটেন্স কমে যেতে পারে। রপ্তানি। বিশ্ব অর্থনীতি খারাপ হলে বিদেশে চাহিদা কমে, বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি কমতে পারে। সারাংশ, যদি উত্তেজনা বাড়ে তেলের দাম বাড়বে, বাংলাদেশের খরচ ও দ্রব্যমূল্য বাড়বে। যদি চুক্তি হয় তেলের দাম কমতে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা হবে। এক লাইনে বলতে গেলে মধ্যপ্রাচ্যের শান্তি মানে বাংলাদেশের জন্য সস্তা জ্বালানি ও স্থিতিশীল বাজার, আর সংঘাত মানে উল্টোটা।